experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। এত রাগের কি আছে? তোমার হবু স্বামী তো ঢুকেছে। ঠিক আছে, বাদ দিয়ে এইসব। তুমি বলো, ঢাকা থেকে কি নিয়ে আসবো তোমার জন্য? কি লাগবে তোমার? সঞ্জু মুখ কঠিন করে বলল, কিচ্ছু লাগবে না আমার। ঠিক আছে, বুঝতে পারছি, তোমার কিছু বলা লাগবে না। আমি নিজেই পছন্দ করে সব নিয়ে আসবো তোমার জন্য। আব্বাসের সামনে দাঁড়িয়ে থাকতে সঞ্জুর একটু ভালো লাগছে না। বলল, যদি আপনার কথা শেষ হয়ে থাকে তাহলে যান, আমি পড়তে বসবো। সঞ্জুর কথায় আব্বাস অসন্তুষ্ট হয়। গলা চাড়াও করে বলল, এত পড়ালেখা কইরা কি হইব? সেই তো আমার ঘরে গিয়া ভাত তরকারি রাখতে হইব। এত লেখাপড়ার কি দরকার? তারপর আবার কণ্ঠ মোলায়েম করে বলল, এত দূরের পথ, ঢাকা যাচ্ছি, একটু ভালো বিদায় তো দাও। কথাটা বলেই আব্বাস হুট করে সঞ্জুর এক হাত ধরে বসলো। চমকে উঠল সঞ্জু, তীব্র রাগ নিয়ে বলল, কি করছেন আব্বাস ভাই? হাত ছাড়ুন। যদি না সারি, কয়দিন পরে তো এই হাত আমারই হয়ে যাইব। আব্বাস হাসলো। আব্বাসের হাসি দেখে সঞ্জুর পিত্তি জ্বলে গেল। সঞ্জু নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে রাগে ক্ষোভে দিশেহারা হয়ে বলল, আব্বাস ভাই হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি, নইলে কিন্তু আমি। কি করছেন এখানে? সঞ্জু পুরো কথা শেষ করার আগেই দরজার কাছ থেকে বলে উঠল একটা শান্ত কণ্ঠ। সঞ্জু তাকালো দরজার দিকে। আব্বাসও ঘাড় ঘুরিয়ে পেছন ফিরল। শৌখিনকে দেখেই আব্বাসের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, শালা বেজন্মা। আব্বাস আবার সঞ্জুর দিকে ফিরল। সঞ্জুর হাত শক্ত করে চেপে ধরল রাগে। সঞ্জুর মনে হলো ওর রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আব্বাস কটমট করে বলল, এই ফোলারে তাড়াতাড়ি ভাগাও বাড়ি থেকে, নইলে কিন্তু আমার হাতে খুন হয়ে যাইব, কেউ টেরও পাইব না। আব্বাস ছেড়ে দিল সঞ্জুর হাত। সঞ্জু তাড়াতাড়ি অপর হাত দিয়ে আলতো করে ধরল সেই হাতটা। লাল হয়ে গেছে হাত। আব্বাস সঞ্জুর রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার জ্বলন্ত চোখে তাকালো শৌখিনের দিকে। শৌখিনও তাকালো। শৌখিনের চোখের দৃষ্টি বরাবরের মতোই শান্ত। শৌখিন একটু মৃদু হাসলো। আব্বাস চোখ সরিয়ে নিয়ে হনহন করে চলে গেল। শৌখিন তাকিয়ে রইল আব্বাসের যাওয়ার পথে। আব্বাস চোখের আড়াল হলে তাকালো সঞ্জুর দিকে। সঞ্জু হকচকিয়ে গেল। কি করা উচিত এখন তার? কি বলা উচিত? সঞ্জু এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ ইতস্তত করে বলল, ধন্যবাদ। শৌখিন কিচ্ছু বলল না, চলে গেল নির্লিপ্তকার ভাবে। হাঁটতে হাঁটতে এক সময় আবার থামলো। পেছন ফিরে তাকালো সঞ্জুর রুমের দরজার দিকে। সাথে সাথে সঞ্জু লুকিয়ে পড়ল আড়ালে। শৌখিন না চাইতেও তার ঠোঁট প্রশস্ত হলো। সে হাঁটতে লাগলো আবার। সঞ্জু আবার উকি দিল দরজা দিয়ে। দেখলো শৌখিন হেঁটে যাচ্ছে। শৌখিনের ডান হাতটা খেয়াল হলো সঞ্জুর। চোখ সরু করে বিড়বিড় করে বলল, কি ওটা? কদম গাছের পাতা না? সিরিয়াসলি? লোকটার মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল নাকি? কদম গাছের পাতা নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? ভেতর থেকে কেটে গেল কয়েকটা দিন। মন্টু এক গাদা কাপড় চোপড় নিয়ে পারভেনু বিবির ঘরের দিকে এগোচ্ছে। পারভেনু বিবি জানালা ধরে চেয়ারে বসে আছেন। মন্টু পেছন থেকে ডাকলো, আম্মা। পারভেনু বিবি জবাব দিলেন না। মন্টু আবারও ডাকলো, আম্মা। পারভেনু বিবি এবার জবাব দিলেন। মন্টুর দিকে ফিরে বললেন, কি সমস্যা কি তোর? মন্টু হাতের জামা কাপড় সব বিছানার ওপর ফেলে বলল, আমার জামা কাপড় ধুয়ে দাও। পারভেনু বিবি আকাশ থেকে পড়ার মতো করে বললেন, বাইর হ তুই আমার রুম থেকে। 2 দিন পর পর মানুষে ওনার জামা কাপড় ধুইয়া দেওয়ান লাগবো। কি আহ্লাদ! হ্যাঁ দিনও দেখলাম তোর জামা কাপড় ঝুলতাছে সাদে। আইসকা আবার আর আইসো জামা কাপড় ধোয়াইতে? তোর সমস্যা কি? আমি জিগাই তোর সমস্যা কি? মন্টু বিরক্ত হয়ে বলল, এত পেশাল রাখো, ধুয়ে দেবে কিনা সেটা বলো। না, দিবাম না। সত্যি দেবে না? কইলাম তো না, এমনিতেই কোমর ব্যথা জ্বালায় বাঁচি না, আবার ওর জামা কাপড় ধুইয়া দিবাম? তোর জামা কাপড় ধোয়া কি আমার কাম? পারভেনু বিবির কথা বলতে দেরি হলো, কিন্তু মন্টুর বিছানা থেকে কাপড় চোপড় গুটিয়ে রুম থেকে বেরোতে সময় লাগলো না। মন্টু খানিক ইতস্তত করে এবার এলো হেলেনার কাছে। হেলেনা মন্টুর হাতে জামা কাপড় দেখে বললেন, কি মন্টু মিয়া, শার্ট প্যান্ট নিয়ে ঘুরে বেড়াও কেন? ঘুরে না বেরিয়ে আর উপায় কি? যে পরিমাণ ময়লা হয়েছে, রীতিমতো দুর্গন্ধ বেরোচ্ছে।
দাঁড়াও দাঁড়াও, ময়লা হয়ে গেছে মানে কি? কয়েকদিন আগেই তো কয়েকগুলো ধুয়ে দিলাম। আর এগুলো তো সব সময়ের পরার জামা না যে পরতে পরতে ময়লা হয়ে গেছে। ধুয়ে দেওয়ার পর একদিনও তো এই শার্ট প্যান্ট পরতে দেখলাম না তোমাকে। দেখবা কি করে? তোমরা সবাই তো থাকো চোখ বুঝে। গত 5-6 মাস ধরে আমি এগুলোই পরছি। হেলেনা হেসে ফেললেন। 5 মাস? হেলেনার হাসি যেন থামছেই না। এগুলো তো আমি 3-4 দিন আগেই ধুয়ে দিলাম। আচ্ছা বলো তো, তুমি ধোয়া জামা কাপড় আবার কেন ধুইতে আসছো? ও বুঝতে পারছি, কালকে পাত্রী দেখতে যাচ্ছ বলে চকচক করা জামা আর চকচক করতে চাও, যাতে পাত্রীর ঝন্টুরে পছন্দ না করে তোমায় পছন্দ করে সেজন্য। ফালতু কথা বলো না ভাবি। আমি দেখতে এমনিতেই সুন্দর। পাত্রীর যদি পছন্দ করার হয় তাহলে এমনিতেই করবে। সেজন্য চকচকে জামা লাগবে না। আমার চকচকে মুখখানির কাছে সব চকচকে তুচ্ছ। হুম। মন্টু মুখ বেজার করে চলে গেল। আর কোনো মানুষ পেল না বলে মন্টু নিজেই সাবধান ডিটারজেন্ট বালতি ব্রাশ নিয়ে পুকুর ঘাটে চলল। চাঁদনি আর সঞ্জু থাকলে অবশ্য ওদের হাত দিয়ে কাছিয়ে দিত। ওরা নিশ্চয়ই ওদের প্রাণের কাকাকে ফিরিয়ে দিত না, কিন্তু আফসোস ওরা এখন বাড়িতে নেই, স্কুলে আছে। মন্টু শার্ট প্যান্ট সব আগে বালতির ভেতর পানি দিয়ে ভেজালো। তারপর একটা শার্ট উঠিয়ে সাবান ঘষে কাচতে শুরু করলো। এসব শার্ট প্যান্ট ধুতে যে কি কষ্ট, ঘাম বেরোচ্ছে শরীর থেকে। কিছুক্ষণ পর ঘাটে আগমন ঘটল শৌখিনের। শৌখিন উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কি করছেন ভাই? জামা কাপড় ধুই, দেখতেই পাচ্ছেন। একার করতে কষ্ট হচ্ছে? তা তো হচ্ছেই বোধ ভাইয়া। আমি সাহায্য করব? সাহায্য করবেন? হ্যাঁ, করতে পারেন, কিন্তু খুব কষ্টের কাজ কিন্তু। সমস্যা নেই। শৌখিন হাসতে হাসতে ঘাটের ওপর বসলো। মন্টুকে দেখেই কাপড়ে সাবান ঘষে কাচতে শুরু করলো। সাবের সাহেব প্রতিবেশী খায়রুল হকের বাড়ি গিয়েছিলেন। বাড়ির পেছন থেকে একটুখানি দূরেই খায়রুল হকের বাড়ি। খায়রুল হকের বাড়ি থেকে ফিরে ঘাটে মন্টু আর শৌখিনকে দেখে থেমে গেলেন তিনি। শৌখিনের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ছেলেটা এই কয়দিনে বেশ মানিয়ে নিয়েছে সকলের সাথে। কে বলবে যে ছেলেটা কয়দিন আগে হুট করে বৃষ্টির মাঝে কাদা মেঘে উপস্থিত হয়েছে তাদের বাড়ি। দেখে মনে হয় যেন বহু বছর ধরেই এই বাড়িতে আছে। সাবের সাহেবের অজান্তেই তার মুখে হাসি ফুটে উঠল। শৌখিনকে বড্ড আপন আপন মনে হয় তার, কিন্তু কেন? সেই উত্তর নেই তার কাছে। সেদিনের পর আর কখনো শৌখিনের সাথে ওই বিষয়ে কথা বলেননি তিনি। পরিচয় পাওয়া যাক আর না পাওয়া যাক, তাতে কিছু যায় আসে না তার। বরং এখন মনে হচ্ছে পরিচয় খুঁজে না পাওয়াতেই সে খুশি। সাবের সাহেব চোখ সরিয়ে নিলেন ঘাটার ওপর থেকে, বাড়িতে প্রবেশ করলেন। বিকেলবেলার আকাশ ধবধবে পরিষ্কার, কোনো মেঘ নেই। মনে হয় না আর বৃষ্টি নামবে। তবুও চাঁদনি কতগুলো ছাতা ঠিক করে রাখলো। কে বলতে পারে, আকাশ হয়তো আবার ধোঁকা দিয়ে কালো হয়ে বৃষ্টি ঝরাতে শুরু করবে। আজকে পাত্রী দেখতে যাওয়া হবে, মন্টুর জন্য নয়, ঝন্টুর জন্য। কিন্তু মন্টুর উদ্দীপনাই বেশি। সে এমন একটা ভাব করছে যেন তার জন্যই পাত্রী দেখতে যাওয়া হচ্ছে। সেই দুপুর থেকে দৌড়াদৌড়ি লাগিয়েছে, সাজগোজ নিয়েও তার জিজ্ঞাসাবাদের শেষ নেই। কিছুক্ষণ পর পরই সঞ্জু আর চাঁদনির কাছে এসে জিজ্ঞেস করে যাচ্ছে, কেমন লাগছে রে আমায়? এই শার্ট প্যান্টে সুন্দর দেখাচ্ছে। আরে ওই চাঁদনি, দেখ ভালো করে, পাউডার বেশি হয়ে গেল নাকি? কোন বুট জোড়া পরলে ভালো লাগবে রে? হ্যাঁ, এটা নাকি এটা? পারফিউম দেওয়া একটু কম হয়ে গেছে না রে? আর একটু দেবো? আরে ওই সঞ্জু, পাউডার কি ঘেমে উঠাচ্ছে? একটু খেয়াল টেয়াল রাখ। সঞ্জু মন্টুর এমন কারবার দেখে বলল, মন্টু কাকা, তুমি তো এমন করছো যেন তোমার জন্যই মেয়ে দেখতে যাওয়া হচ্ছে। পছন্দ হলে আজই বিয়ে করে নিয়ে আসবা। আর ওদিকে দেখো, ঝন্টু কাকা হাদারামের মতো বসে আছে। আরে রাখ ওর কথা, আমার দিকে দেখ, সব কিছু ঠিক আছে না? চাঁদনি পাশ থেকে বলল, ঠিকই আছে, তবে যদি তোমার চোখে একটু কাজল পরিয়ে দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো, বেশ মানাতো তোমায়। আর এর পাশাপাশি যদি মাস্কারা, হালকা লিপস্টিক, আইলাইনার দিয়ে দেওয়া যেত তাহলে তো আরও ভালো হতো। মন্টু চিন্তিত গলায় বলল, তাই নাকি রে? ছেলেদের এসব দিলে ভালো লাগে? চাঁদনি জোর দিয়ে বলল, লাগবে বই কি, তুমি দেবে? মন্টু হেসে বলল, না, কি বলিস, মেয়ে হয়ে যাব নাকি? সঞ্জু বলল। আরে দাও না মন্টু কাকা, ভালো লাগবে। মন্টু ম্লান কণ্ঠে বলল,
থাক, দরকার নেই। তারপর দরজায় দাঁড়িয়ে থাকা শৌখিনের দিকে তাকিয়ে জানতে চাইলো, আমার এমনিতেই সুন্দর দেখতে লাগছে না ভাইয়া, বুধ ভাইয়া? হ্যাঁ, শৌখিন মৃদু হেসে বলল, হুম, শুধু সুন্দর নয়, খুব সুন্দর লাগছে। মন্টু খুশি হলো, কেমন একটা গর্ববোধ হচ্ছে তার। সঞ্জু আনমনে তাকিয়েছিল শৌখিনের দিকে। শৌখিন তার দিকে তাকানোই খেয়াল হতেই চোখ নামিয়ে ফেলল সে। মনে মনে নিজেকে একটা গালিও দিল। সেই ইদানিং খেয়াল করছে শৌখিনকে কেন জানি আর আগের মতো অসহ্য লাগে না তার, উল্টো তাকে ভালো লাগতে শুরু করেছে মনে হয়। কথাটা মনে হতেই সঞ্জুর কেমন যেন লাগলো। ইস, দিনকে দিন এমন হচ্ছে কেন, নিজেকে কেমন বেহায়া বেহায়া মনে হচ্ছে। পাত্রীর বাড়ি। জমিদার বাড়ির একটা রীতি আছে, যদি কারো বিয়ের জন্য পাত্রী দেখা হয় তাহলে পরিবারের সবার যেতে হবে। সেই দরুন হিসাবে সবাই উপস্থিত আছে এখানে। সাবের সাহেব, হেলেনা, পারভেনু বিবি, সঞ্জু, চাঁদনি, মন্টু, ঝন্টু, এমনকি শৌখিনও। শুধু উপস্থিত নেই সাব্বির। তার আবার এসব ভালো লাগে না, সে এসব রীতিনীতির মধ্যে থাকে না। এদের ভিতরে মন্টুর অবস্থা দেখার মতো। সে কিছুক্ষণ পর পর পাত্রীকে দেখছে, মিটি হাসছে, আবার নিজে কেমন একটা ভাব নিয়ে বসছে। চাঁদনি কিছুক্ষণ মন্টুর এমন অবস্থা দেখে সঞ্জুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এবারও একটা কেলেঙ্কারি হবে রে আপু। পাত্রী বোধহয় মন্টু কাকার পছন্দ হয়ে গেছে। ঝন্টু কাকার বিয়ে এবারও হবে না। সঞ্জু আস্তে করে বলল, আহ থাম, শুধু দেখ। চাঁদনি সোজা হয়ে বসলো। পাত্রী মাথায় ঘুমটা দিয়ে বসে আছে। এত লোকের সামনে বসতে যে তার কিছুটা লজ্জা করছে তা দেখেই বোঝা যাচ্ছে। কথাটা মনে হতেই মন্টু মনে মনে হাসলো। তারপর পাশের চেয়ারে বসে থাকা শৌখিনের দিকে মাথা এগিয়ে গলার স্বর খাদে নামিয়ে বলল, আচ্ছা বুধ ভাই, বলেন তো, পাত্রীকে কার সাথে বেশি মানায়, আমার সাথে নাকি ঝন্টুর সাথে? শৌখিন একটু চিন্তা করে বলল, দুজনের সাথেই মানায়। আমি সেটা বোঝাইনি। আমি জানতে চেয়েছি কার সাথে বেশি ভালো মানায়। যেমন একটা ব্যাপার আছে না, যে দেখলেই মনে হয় এদের জুটি একেবারে স্বর্গ থেকে ফিক্সড করা। তো পাত্রীকে কার সাথে দেখলে এমনটা মনে হয়? শৌখিন অনিশ্চিত গলায় বলল, সেটা তো ঠিক জানি না ভাই। মন্টু অখুশি হলো। এখানে না জানার কি আছে? পাত্রীকে যে তার সাথে সবচেয়ে বেশি ভালো মানাবে এটা তো একেবারে স্পষ্ট। মন্টু মনে মনে ঠিক করলো কিছুতেই এই মেয়ের বিয়ে ঝন্টুর সাথে হতে দেওয়া যাবে না। পরিবারের লক্ষ্যে পটিয়ে ফাটিয়ে ঠিক সে নিজেই বিয়ে করে নেবে। পাত্রী দেখার কাজ সম্পন্ন হলো। পাত্রী সবার পছন্দ হয়েছে। ঝন্টুর সাথে বেশ মানাবে বলে সবার বিশ্বাস, কিন্তু মন্টু মনে মনে ক্ষুব্ধ। তার ধারণা বাড়ির কারোর চোখ ঠিক নেই। তা না হলে কি তাকে রেখে ঝন্টুর সাথে মানাই এসব বলে বেড়াতো? মন্টু মনে মনে বাড়ির লোকজনদের হাজারটা কথা শোনালেও মুখে কুলো পেটে রইল। কিছু বলবে না সে এখন, আগে বাড়ি যাক, সেখানে গিয়েই যা বলার বলবে। সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আসল সত্যিটা। সবাই পাত্রীদের টিনের ছাউনিওয়ালা বিশাল ঘরটা থেকে বের হলো। এই বাড়িতে মোট 5টা ঘর, বিশাল বড় উঠোন। এখন বৃষ্টি হচ্ছে, সবার মাথার ওপরই ছাতা। মন্টু আর শৌখিন এক ছাতার নিচে, আর সঞ্জু আর চাঁদনি এক ছাতার নিচে, বাকি সবাই আলাদা আলাদা। উঠোন পিচ্ছিল হয়ে গেছে বৃষ্টির কারণে। মনে হচ্ছে একটু অসাবধান হলেই পড়ে যেতে হবে। পায়ের ওপর ভর দিয়ে ভীষণ সাবধানে পা ফেলছে সবাই। মন্টু এর মধ্যে পা পিছলে পড়ে যেতে নিয়েছিল, কিন্তু শৌখিনকে আঁকড়ে ধরে নিজের পতন ঠেকালো। মন্টুর এমন কাণ্ড দেখে কোনো এক ঘরের বারান্দায় বসে হেসে উঠল একটা মেয়ে। মন্টুরও চোখ পড়ল সেদিকে, রাগে তার শরীর জ্বলে গেল। এমনিতেই তার মেজাজ খারাপ, তার উপর আবার তাকে নিয়ে হাসাহাসি। মন্টু মনে মনে কয়েকটা কড়া কথা শোনালো মেয়েটাকে। উঠোন পেরিয়ে রাস্তায় উঠে যেন হাঁফ ছেড়ে বাঁচল সবাই। ইটের রাস্তা, দুটো রিজার্ভ অটো দাঁড়িয়ে আছে। এতক্ষণ সাবের সাহেবদের অপেক্ষায় ছিল তারা। একটা অটোতে সঞ্জু, চাঁদনি, মন্টু আর শৌখিন উঠল। অন্যটাতে সাবের সাহেব, ঝন্টু, হেলেনা আর পারভেনি বিবি। অটো ছেড়ে দিল। ইটের রাস্তা ধরে এগিয়ে চলেছে অটো। রাস্তা খারাপ থাকায় মাঝে মাঝে ঝাঁকি খেয়ে উঠছে অটো। এক পাশের সিটে সঞ্জু, চাঁদনি আর অন্য পাশে মন্টু, শৌখিন। সঞ্জু শৌখিনের দিকে তাকিয়ে আছে। শৌখিন চাঁদনির সামনাসামনি বসা। শৌখিনের চোখ বাইরের প্রকৃতির ওপর নিবদ্ধ।
কিন্তু একজোড়া চোখ যে তার ওপর নিবদ্ধ সেটা সে খেয়াল করলো না। বাড়িতে এসে যে যার রুমে যাওয়া দিলে মন্টু বলল, দাঁড়াও সবাই। দাঁড়ালো সকলে। সবাই আন্দাজ করতে পারলো মন্টু ঠিক কী বলবে। পারভীন ও বিবি বিরক্ত হয়ে বললেন, কি তোর কি হইল আবার? মন্টু বলল, আম্মা, তোমাদের সবার কি চোখ খারাপ হয়ে গেছে? এমন উল্টো কাজ তোমরা কিভাবে করবা? কি উল্টা কাম? পারভীন ও বিবির প্রশ্ন। এই যে তোমরা ওই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক না করে ঝন্টুর সাথে ঠিক করছো, তোমাদের কি আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, ওই মেয়েকে কার সাথে ভালো মানায়, আমার সাথে নাকি ঝন্টুর সাথে? মন্টুর গলায় বেশ জোর টের পাওয়া গেল। চাঁদনি মুখে হাত দিয়ে হাসলো। সত্যি সত্যি আবার কেলেঙ্কারি লেগেছে। সাবির সাহেব মন্টুর কথা গোড়া ধরতে পেরে বললেন, যথেষ্ট হয়েছে মন্টু, যথেষ্ট। এই নিয়ে 6 বার হলো, এবার আর কোনো ঝামেলা বাঁধাস না। না ভাইজান, যথেষ্ট হয়নি। ওই মেয়ের সাথে কিছুতেই তোমরা ঝন্টুর বিয়ে দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে আমার সাথেই দিতে হবে, আর যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। সাবির সাহেব কঠিন গলায় ডাকলেন, মন্টু, যত যাই বলো না কেন, কোনো কাজ হবে না। আমি যাবো তো যাবোই, কেউ খুঁজেও পাবে না। মন্টুর গলায় দৃঢ়তা আটল। সাবির সাহেব দমে গেলেন। তিনি জানেন মন্টু যখন বলেছে বাড়ি থেকে চলে যাবে তখন যাবেই। এর আগে 5 বার মেয়ে দেখতে যাওয়া হয়েছে ঝন্টুর জন্য, কিন্তু মেয়ে দেখতে গেলে সেই মেয়ে পছন্দ হয় মন্টুর। যেদিন প্রথম মেয়ে দেখতে যাওয়া হয়েছিল সেদিন সেই মেয়ে পছন্দ হয়েছিল মন্টুর। তারপর বাড়িতে এসে কি ঝামেলা! সেদিন মন্টু বলেছিল সে বাড়ি ছেড়ে চলে যাবে যদি ঝন্টুর সাথে বিয়ে হয়। বাড়ির সবাই খুব রাগ দেখিয়েছিল সেদিন মন্টুর এমন অবাধ্যতার জন্য। কিন্তু মন্টু সত্যি সত্যি সেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। প্রথমে কেউ পাত্তা দেয়নি, ভেবেছিল কতক্ষণ বাইরে ঘোরাঘুরি করে ঠিকই আবার বাড়ি চলে আসবে, কিন্তু মন্টু এলো না। তারপর দিন সকালে সাব্বির সাহেব খোঁজ নিতে বের হলেন, কোনো খোঁজও পেলেন না। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। পারভেনু বিবি কেঁদে কেটে বাড়িঘর মাথায় তুললেন। অবশেষে 3 দিন পর বাড়ি ফিরল মন্টু। কেউ কিছু বলার সাহস পায়নি আর তাকে। দ্বিতীয় মেয়ে দেখার সময়ও একই ঘটনা ঘটল। বাড়িতে এসে ঝামেলা লাগলো। মন্টু বেরিয়ে গেল বাড়ি থেকে, এলো না 5 দিনেও। কোনো এক বন্ধুর বাসায় থেকেছিল। 6 দিনের মাথায় এসেছিল বাড়িতে। এর পরের বার এমন কিছু হওয়ার আগেই সাবির সাহেব সামলিয়ে নিয়েছিলেন ব্যাপারটা। যেই বাড়িতে মেয়ে দেখতে গিয়েছিলেন সেই বাড়িতে সম্বন্ধ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপর যেখানেই মেয়ে দেখতে গেল সেখানেই ঘটতে লাগলো একই কাহিনী। মেয়ে পছন্দ হয়ে যায় মন্টুর, কিন্তু জমিদার বাড়ির কেউ সেটা মেনে নিল না। যেখানে বড় ছেলের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছে সেখানে ছোট ছেলের বিয়ে তারা দেবে না কিছুতেই। সেটা ভীষণ লজ্জাজনক মনে হয় তাদের কাছে। আবার ঝন্টুর আগে মন্টুর বিয়ে দেবেন না তারা। সবাই ঝন্টুকে বড় আর মন্টুকে ছোট হিসেবেই মানে। বড় ছেলের আগে ছোট ছেলের বিয়ে দিলে কেমনটা হয়, লোকে কি বলবে, তাই এভাবেই চলতে লাগলো। কিন্তু ঝন্টুর জন্য পাত্রী দেখতে গেলে সেই পাত্রী মন্টুর পছন্দ হওয়া যেন একটা অসুখের মতো। সেই অসুখ কি কিছুতেই ভালো হয় না। সাবির সাহেব চিন্তিত গলায় বললেন, ঠিক আছে, দেখি কি করতে পারি। এখন এই বিষয়ে কেউ আর কিছু বলবে না। সবাই মেনে নিল সাবির সাহেবের কথা। সাবির সাহেব নিজের রুমের দিকে পা বাড়ালেন। কয়েকদিন পর সাবির সাহেব পাত্রীর বাড়িতে জানিয়ে দিলেন তারা তাদের সাথে সম্বন্ধ করবেন না। মন্টুর মনে একটু দুঃখ হলো, আবার আনন্দ হলো। দুঃখ হলো কারণ মেয়েটাকে সে পছন্দ করে এসেছে, কিন্তু বিয়ে করতে পারলো না। অবশ্য তাতে তার খুব বেশি একটা দুঃখ লাগছে সেটাও না, এমন তো আগেও ঘটেছে, তাই বিষয়টা স্বাভাবিক তার কাছে। আনন্দ যদি হয় 10 ভাগ, সেখানে দুঃখ হলো 2 ভাগ। অন্যদিকে বিয়ে ভাঙলো কি বিয়ে ঠিক হলো তাতে ঝন্টুর কিছু আসে যায় না। অবশ্য কী বা আসে যাবে তার, সে যে কত ভোলা ভালা। এর আগে যে পাত্রী নিয়ে ক্যাচাল হলো তা নিয়েও ঝন্টু কিচ্ছু বলেনি, একটা টু শব্দও করেনি। কোনো কিছু নিয়েই মাথা ঘামায় না সে। কি হলো কি না হলো কোনো কিছু নিয়েই ভাবে না সে। জীবন তো চলেই যাচ্ছে, এত ভাবাভাবির দরকার কি? আজকে সারাদিনে বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কার। আকাশে বড় একটা চাঁদ, পূর্ণিমার চাঁদ না হলেও অনেকটাই বড়। চাঁদের মিষ্টি আলো এসে পড়েছে বারান্দায়। নাকে ভেসে আসছে নানান ফুলের সুবাস, বইছে ঝিরিঝিরি বাতাস। কী রোমাঞ্চকর পরিবেশ!